সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের গণিতের অংশগুলো নিয়ে আলোচনা করছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আছে, প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখে নেবে। আজকের ভিডিওতে আমরা শ্রীচন্দ্র MNN ইনস্টিটিউশনের তার পেজ নম্বর হচ্ছে 381 গণিতের MCQ শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা অংশগুলি আলোচনা করব। পরবর্তী ভিডিওতে সংক্ষিপ্ত তুমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না। যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু সব জিনিস তোমরা বুঝতে পারবে না। তাই চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা শ্রীচন্দ্র MNM ইনস্টিটিউশন, যার পেজ নম্বর হচ্ছে 381, এর গণিতের MCQ শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যার অংশগুলো নিয়ে আলোচনা করছি। আমরা পরবর্তী ভিডিওতে সংক্ষিপ্ত তুমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন একের দাগের একের প্রশ্নটা কি বলেছে না, আসল অনুপাত চিহ্ন 1 বছরের সুদ আসল 20-21 হলে শতকরা বার্ষিক সরল সুদের হার তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আসলটাকে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল, এটার সময় আমরা ধরে নিচ্ছি 20x টাকা। সুদ আসল, যেটাকে আমরা এ দিয়ে সূচিত করি, এটা ধরে নিচ্ছি আমরা 21x টাকা। মোট সুদ আয়, এটা কি করে বের করবো না, সুদ আসল থেকে আসলটা বাদ দেবো, তাহলে কত পেলাম আমরা, x টাকা। সুদের হার তোমাকে বের করতে বলেছে, টি এখানে সময় বলে দিয়ে আছে কত, 1 বছর। তোমরা সরল সুদের সূত্র কি জানো না, আই সমান সমান PRT/100। তাহলে এখানে আই এর জায়গায় এক্স বসিয়ে দিও, টি হচ্ছে তোমার 20x, আর বের করবে টি হচ্ছে 1/100। তাহলে উভয় পক্ষ থেকে এই এক্স এক্স কেটে দাও, 0 0 2 5 10। তাহলে এখান থেকে আর সমান বলতে পারি কত না, 5%, যেটা তোমার আছে অপশন সি এর মধ্যে। এবার আসছি আমরা একের দাগের 2-এর দাগের অঙ্কটা। দেখো, একের দাগের 2-এরটা কি বলেছে, ত্রিভুজের ক্ষেত্রফল ভ্যারিজাজ ভূমি ইন্টু উচ্চতা। কি বলে আছে, ত্রিভুজের ক্ষেত্রফল ভ্যারিজাজ বলা আছে কি, ভূমি ইন্টু উচ্চতা। এটা বলে দেওয়া আছে। তোমাকে প্রশ্নটা কি বলছে, এটি কোন ধরনের ভেদ। দেখো, কোন একটা চলরাশি যখন দুটো আলাদা ভিন্ন ভিন্ন চলরাশির সঙ্গে ভেদে থাকে, সেই ধরনের ভেদগুলোকে আমরা বলা হয় যৌগিক ভেদ। তাহলে এটা কোন ভেদ হবে, এটা হচ্ছে যৌগিক ভেদে থাকবে। যেটা তোমার অপশন আছে অপশন সি। এবার আসি 3-এর প্রশ্নটা। দেখো, 3-এর প্রশ্নটা কি বলেছে না, 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্তদ্বয়ের কেন্দ্র সরলরেখাংশ দ্বারা যোগ করা হলে উৎপন্ন ত্রিভুজটির 3টি কোণের মান কত হবে। দেখো, 3টি সমান মাপের বৃত্ত, মনে করো এরকম একটা বৃত্ত, এই আর একটা বৃত্ত এবং এই আর একটা বৃত্ত, 3টি সমান মাপের বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে। এবার এদের কেন্দ্রগুলো যদি যুক্ত করা হয়, কেন্দ্রগুলো যুক্ত করলে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেই ত্রিভুজের কোণগুলোর মান তোমাকে বলেছে কত হবে। দেখো, তোমরা একটু মনে রাখবে, 3টে বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে, এদের কেন্দ্রদের সংযোগ সরলরেখাংশ দ্বারা উৎপন্ন যে ত্রিভুজটা হবে, এই ত্রিভুজটা হবে তোমার সমবাহু ত্রিভুজ। আর তোমরা নিশ্চয়ই জানো সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত হয়, 60 ডিগ্রি করে। অর্থাৎ প্রতিটা কোণের মান তোমার কত হবে না, 60 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি, যেটা তোমার আছে অপশন বি এর মধ্যে। এবার আমরা একের দাগে 4 অঙ্কটা করবো। দেখ, একের দাগে 4 অঙ্কটা কি বলেছে, যদি একটি, এবার আমরা একের দাগে 4 অঙ্কটা করবো। দেখ, একের দাগে 4 অঙ্কটা কি বলেছে, যদি দিনের কোনো এক সময়ে একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়া দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার ও 10 মিটার হয়, তবে ওই স্তম্ভের উচ্চতা তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো, এটা তোমার ধরলাম আমি স্তম্ভটা,
এবং এটা তোমার ধরলাম লাঠিটা। আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি সি, এটা ডি নাম দিলাম, এটা ই নাম দিলাম। এবিটা হচ্ছে তোমার স্তম্ভটা, যেটার উচ্চতা আমরা এক্স মিটার ধরে নিলাম। আর এবির ছায়াটা কোনটা না, এই বিসিটা। বিসিটার দৈর্ঘ্য কত বলা আছে? 50 মিটার বলা আছে। আচ্ছা, ডিটা হচ্ছে তোমার লাঠিটা, লাঠিটার দৈর্ঘ্য বলা আছে তোমার 20 মিটার। এবং ডি, যে লাঠিটা তার ছায়া দৈর্ঘ্য হচ্ছে কত, ডিসি, সেটা হচ্ছে তোমার 10 মিটার বলে দেওয়া আছে। তোমরা এখান থেকে বুঝতে পারছো যে এ বি সি ও সি ডি ই এটা দুটো পরস্পর সদৃশকোণী ত্রিভুজ। আর তোমরা নিশ্চয়ই জানো দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বি বাই ডিই সমান সমান, এটা হচ্ছে বিসি বাই ডিসি। এখানে যদি মানগুলো তোমরা বসিয়ে দাও, এবির জায়গায় এক্স বসিয়ে দাও, ডিইটা হচ্ছে তোমার কত 20, বিসিটা হচ্ছে 50, আর ডিসিটা হচ্ছে তোমার 10। তাহলে এই শূন্য যদি কেটে দাও, তাহলে কোনাকুনি গুণ করলে এক্স সমান 20 5 100 মিটার। এটা হচ্ছে তোমার স্তম্ভটা দৈর্ঘ্য। তাহলে এটা যেটা আছে তোমার অপশন ডি এর মধ্যে। এবার আসি 5-এর দাগের অঙ্কটা। দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলেছে না, দুটি ঘনকের আয়তন অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো ঘনকের আয়তনের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব। তাহলে এটাকে যদি আমরা কিউব করে নিই, দেখো 1-এর কিউব হচ্ছে 1 হয় এবং 3-এর কিউব কত হয় 27 হয়। তাহলে ঘনকের আয়তনের অনুপাত তোমার 1-এর কিউব এবং 3-এর কিউব হলো। তাহলে এখান থেকে আমরা বাহুর অনুপাতটা কি বলতে পারি? তাহলে বাহুগুলোর অনুপাতটা কি হবে না, বাহুর অনুপাতটা তোমার হবে না 1:3। তাহলে এখান থেকে তোমাকে বের করতে বলেছে না সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানো না, 6 গুণ বাহু স্কয়ার, অর্থাৎ 6 গুণ 1 স্কয়ার অনুপাত চিহ্ন 6 ইন্টু 3 স্কয়ার। এখান থেকে 6 6 কেটে দাও, 1 স্কয়ার 1, 3 স্কয়ার 9, অর্থাৎ 1:9, যেটা তোমার আছে অপশন সি এর মধ্যে। এবার আসি 1-এর দাগের 6-এর প্রশ্নটা। 1-এর দাগের 6-এর প্রশ্নটা কি বলেছে, তোমাদের শ্রেণীতে নভেম্বর মাসে তোমার কিছু সহপাঠীর উপস্থিতি যথাক্রমে 25 দিন, তারপর হচ্ছে তোমার 18 দিন, 10 দিন, 21 দিন, 22 দিন, 16 দিন, 18 দিন হলে তাদের উপস্থিত দিন সংখ্যার মধ্যমা তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো সংখ্যাগুলোকে কিন্তু মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে কোনোটাই সাজানো নেই। তাই তোমরা কি করবে, প্রথমে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবে। তাহলে দেখো সব থেকে প্রথমে কি আছে 10, তারপরে হচ্ছে তোমার 16 হবে, তারপরে কি হবে 18, এরকম পরপর দুবার এসে লিখে নেবে। তারপরে কি হবে 18-এর পরে 21 হবে, তারপরে তোমার 22 আছে, তারপরে কি আছে 25। মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর লক্ষ্য করে দেখো এখানে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7টা। তাহলে এখানে টোটাল সংখ্যা আছে কটা না 7টা। যেহেতু 7 হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, তাহলে এখান থেকে আমরা মধ্যমা বলতে পারি কত, যতগুলো পদ থাকবে তার সঙ্গে 1 যোগ করো বাই 2, এই এততম পদটা হচ্ছে তোমার মধ্যমা। তাহলে 7 আর 1 যোগ করলে 8/2, অর্থাৎ 4তম পদটা হচ্ছে তোমার মধ্যমা। তাহলে এখানে তোমার 4 নম্বর পদ কি আছে 1 2 3 4, অর্থাৎ মধ্যমা তোমার কত হলো 18 দিন। এটা হচ্ছে মধ্যমা, যেটা তোমার আছে অপশন বি এর মধ্যে। এবার আমরা 2-এর দাগের 1 অর্থাৎ শূন্যস্থান পূরণ করব। দেখো শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন কি বলেছে, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল যদি 1 হয় তাহলে বীজদ্বয় পরস্পর কি হবে না, বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। দুইয়ের প্রশ্নটা কি বলেছে দেখো, দুইয়ের প্রশ্নটা বলেছে সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে ড্যাশ সম্পর্ক থাকে। দেখো সরল সুদের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, আই সমান সমান হচ্ছে P/100। এখানে তোমার কি কি ধ্রুবক বলা আছে না, সময় এবং মোট সুদ, অর্থাৎ সময়টা ধ্রুবক বলা আছে এবং মোট সুদ অর্থাৎ আইটা কিন্তু তোমার ধ্রুবক বলা আছে। তাহলে এখানে তোমাকে কি বলেছে, আসল এবং বার্ষিক সুদের হারের মধ্যে সম্পর্ক।
তাহলে এখান থেকে আমরা যদি লিখি কোনাকুনি, তাহলে পি আর সমান 100, 100 কি একটা ধ্রুবক রাশি, অর্থাৎ দুটো রাশির গুণফল যদি ধ্রুবক রাশি হয় তাহলে একটা অপরটার সঙ্গে কি সম্পর্ক থাকে না ব্যস্ত সম্পর্ক থাকে, তাই এই উত্তরটা হবে তোমার ব্যস্ত। এবার আসি 3-এর দাগের প্রশ্নটা। দেখো 3-এর প্রশ্নটা কি বলেছে না, একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুকে স্পর্শ করলে সরলরেখাটিকে ড্যাশ বলা হয়, সরলরেখাটাকে বলা হয় ছেদক। এবার আসি 4-এর প্রশ্নটা। দেখো 4-এর প্রশ্নটা কি বলেছে, সাইন 1 ডিগ্রি বাই হচ্ছে কস 89 ডিগ্রি প্লাস কস 89 ডিগ্রি বাই সাইন 1 ডিগ্রি, এর মান তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এটা যেমন আছে সাইন 1 ডিগ্রি আমরা লিখে নিলাম, এই কস 89 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 1, আবার কস 89 ডিগ্রিটাকে লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 1 বাই সাইন 1 ডিগ্রি। এবার দেখো এটা সাইন 1 ডিগ্রি যেমন আছে লিখে নিলাম, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান তো নিশ্চয়ই জানো তোমরা কি না সাইন থিটা, অর্থাৎ সাইন 1 ডিগ্রি, এটা হচ্ছে সাইন 1 ডিগ্রি বাই সাইন 1 ডিগ্রি। এগুলো উপর নিচে কেটে যে কথা হচ্ছে এটা এটা অর্থাৎ 1 আর 1 যোগ করলে কথা হচ্ছে 2, এটা হচ্ছে উত্তর তোমার। এবার আসি 5-এর প্রশ্নটা। দেখো 5-এর প্রশ্নটা কি বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এসিটা হচ্ছে অতিভুজ, এসিটা তোমার অতিভুজ বলেছে। এবি বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে পূর্ণ আবর্তনের জন্য যে ঘনবস্তু উৎপন্ন হয় তার নাম কি না, তার নাম হচ্ছে শঙ্কু হয়। এবার আসি 6-এর প্রশ্নটা। দেখো 6-এর প্রশ্নটা কি বলেছে, কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের ড্যাশ বলে, ওই তথ্যের সংখ্যাগুরু মান বলা হয়, সংখ্যাগুরু মান। এবার আমরা 3-এর দাগের এক অর্থাৎ সত্য মিথ্যার অঙ্কগুলো আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন বলেছে 3-এর দাগের একের অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোক দরকার, না এই বিবৃতিটা হবে তোমার মিথ্যা, কারণ অংশীদারি ব্যবসায় সবচেয়ে কম লোক লাগে তোমার হচ্ছে 2 জন। এবার আসি 2-এর প্রশ্নটা। দেখো 2-এর প্রশ্নটা বলেছে এ বি অনুপাত চিহ্ন সি স্কোয়ার, বিসি অনুপাত চিহ্ন এ স্কোয়ার এবং সি এ অনুপাত চিহ্ন বি স্কোয়ার, এই যে অনুপাতটা দেওয়া আছে এর যৌগিক অনুপাত তোমার বলে দেওয়া আছে 1:1 হবে, এই বিবৃতিটা সত্য না মিথ্যা তোমায় যাচাই করতে হবে। তাহলে এটা যৌগিক অনুপাত বের করতে হলে তোমরা কি করবে না এর পূর্বপদগুলো গুণ করবে। তাহলে এর পূর্বপদ কত ছিল না এ বি, এটা বিসি, এটা সি এ, অনুপাত চিহ্ন দাও, এটা সি উত্তরপদগুলো গুণ করো অর্থাৎ সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। এবার এখান থেকে কি লিখতে পারো, এটা গুণ করলে তোমার আসছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা গুণ করলে আসছে তোমার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দুটো অনুপাত সমান তাই 1:1, অর্থাৎ তোমার প্রশ্নে বলা ছিল 1:1, এখানে উত্তর পেলো তোমার 1:1, তাই বিবৃতিটা তোমার সত্য হবে। এবার আমরা 3-এর থেকে 3-এর প্রশ্ন আলোচনা করবো। দেখো 3-এর থেকে 3-এর প্রশ্নটা কি বলেছে না সাইন থিটা তার হোল কিউব, এটা সমান হচ্ছে সাইন কিউব থিটা তার কিউব, এই বিবৃতিটা সত্য না মিথ্যা, না এই বিবৃতিটা হবে তোমার মিথ্যা, কারণ সাইন থিটার কিউব করলে আমরা শুধুমাত্র লিখতে পারি সাইন কিউ থিটা, থিটার কিউব কিন্তু হয় না, তাই জন্য বিবৃতিটা হবে তোমার মিথ্যা। এবার আসি 4-এর প্রশ্নটা কি বলতে দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক হয়, এই বিবৃতিটাও কিন্তু মিথ্যা হবে তোমার, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। এবার আসি 5-এর প্রশ্নটা, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত 2:3 হবে। দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তোমরা নিশ্চয়ই জানো যে অর্ধগোলক, যেহেতু এটা অর্ধগোলক বলেছে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, একটা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত বলে দেওয়া আছে তোমার না 4:9। দেখো এটাকে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ 2 স্কোয়ার 4 এবং 3 স্কোয়ার কত হয় 9 হয়, অর্থাৎ তাহলে ব্যাসার্ধের অনুপাত তুমি কত পাচ্ছ না 2:3 পাচ্ছ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ব্যাসার্ধের অনুপাতটা কত আসছে না, ব্যাসার্ধের অনুপাত তোমার আসছে না 2:3। এবার তোমাকে কি বের করতে বলেছে, ওটাই বের করতে বলেছিল, অর্থাৎ যে বিবৃতিটা তোমার দেওয়া ছিল প্রশ্নের সঙ্গে মিলে যাচ্ছে, তার জন্য এই বিবৃতিটা কি হবে না এই বিবৃতিটা তোমার সত্য হবে। এবার আসি 6-এর প্রশ্নটা।
শ্রেণীদৈর্ঘ্য সমান হলে যৌগিক গড় নির্ণয়ে ক্রমবিচ্যুতি পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য। এই বিবৃতিটা কিন্তু তোমার সত্য হবে, কারণ ক্রমবিচ্যুতি পদ্ধতি নির্ণয়ের ক্ষেত্রে সকল শ্রেণীদৈর্ঘ্য তোমার সমান হতে হবে। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত গণিতের বাকি অংশগুলির সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনের মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের দীর্ঘতমের প্রশ্ন যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতমের প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।